আমাদের পায়ের নিচেই মাটির গভীরে একটা অদৃশ্য কিন্তু দারুণ শক্তিশালী জগৎ কিন্তু সারাক্ষণ কাজ করে চলেছে। আর এই জগতে মৃত্যু থেকে জন্ম নেয় নতুন জীবন। আজকের এই পর্বে আমরা পচনের সেই আশ্চর্য রসায়নটা দেখব। মানে কিভাবে সাধারণ বর্জ্য, সাধারণ আবর্জনা মাটির জাদুতে একেবারে অমূল্য সম্পদে পরিণত হয়। একদম ঠিক। পচন মানে কিন্তু শুধু নষ্ট হয়ে যাওয়া বা গলে যাওয়া না, এটা আসলে একটা বিশাল অর্কেস্ট্রার মতো। ভাবুন তো, যেখানে লক্ষ লক্ষ অণুজীব একসাথে মিলেমিশে কাজ করছে, মৃত জিনিসকে নতুন জীবনের জন্য পুষ্টিতে বদলে নিচ্ছে। বলা যায় এটাই প্রকৃতির সবচেয়ে নিখুঁত রিসাইক্লিং সিস্টেম। আর এই যে পুরো প্রক্রিয়াটা, এই রূপান্তরের চূড়ান্ত ফল কি জানেন? সেটা হলো হিউমাস। মাটির জৈব পদার্থের ওই যে কালো, একদম স্থিতিশীল আর পুষ্টিতে ভরপুর অংশটা, ওটাই হিউমাস। এটাই মাটিকে উর্বর করে, এর উর্বরতার আসল রহস্য। এক কথায় মাটির প্রাণশক্তি। তো এই যে জাদুর মতো রূপান্তর, এর পেছনের মূল রেসিপিটা আসলে কি? চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন উপাদান এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, সব কিছুর মূলে আছে একটা ব্যালেন্সড ডায়েট, একটা ভারসাম্যপূর্ণ খাবার। কার খাবার? ওই যে কোটি কোটি অণুজীব তাদের। আর সেই খাবারটা হলো কার্বন আর নাইট্রোজেন। এদের অনুপাত, যাকে আমরা C:N রেশিও বলি, এটাই কিন্তু পচন প্রক্রিয়ার আসল নিয়ন্ত্রক। মানে কার্বন হলো ওদের শক্তির উৎস, আর নাইট্রোজেন দরকার প্রোটিন বানানোর জন্যে। এই রেশিওটাই ঠিক করে দেয় যে ওরা কতটা জলদি কাজ শেষ করতে পারবে। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে। একদিকে আছে কম C/N রেশিও জিনিস, যেমন ধরুন শিম জাতীয় গাছপালা। এগুলো হলো অণুজীবদের জন্য একেবারে ফাস্ট ফুড, ঝটপট খেয়ে হজম করে ফেলে। আর অন্যদিকে আছে বেশি C/N রেশিওর জিনিস, যেমন খড়। এটা হলো শক্ত মাংসের মতো, চিবিয়ে খেতেই অনেক সময় লেগে যায়, ভাঙতেও তাই অনেক দেরি হয়। এই চারটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। সবুজ সারের CN রেশিও কত কম, আর ধানের খড়ের দেখুন কত বেশি। আর ঠিক এই কারণেই কিন্তু এদের পচে যাওয়ার গতিতে আকাশ পাতাল তফাত হয়ে যায়। একটা মজার ব্যাপার আছে এখানে। যখন অণুজীবরা খড়ের মতো প্রচুর কার্বনবালা খাবার পায়, তখন তাদের প্রোটিন বানানোর জন্য নাইট্রোজেন তো লাগবেই। তখন কি হয়? ওরা মাটি থেকে গাছের ভাগের নাইট্রোজেনও টেনে নেয়, মানে একরকম ধার করে নেয়। একেই বলে নাইট্রোজেন ইমোবিলাইজেশন। এর ফলে গাছ বেচারা কিছু সময়ের জন্য নাইট্রোজেনের অভাবে পড়ে যায়। পচন প্রক্রিয়ার পথে আর একটা বড় বাধা হলো লিগনিন। এটা কি জিনিস? এটা হলো গাছের কোষ প্রাচীরের একটা ভীষণ শক্ত, আঠালো একটা পলিমার। একে ভাঙা যে সে ব্যাপার না। সাধারণ এনজাইমের সামনে একেবারে অসহায়। এটা ভাঙার জন্য বিশেষ ধরনের এনজাইম লাগে, আর সেই ক্ষমতাটা আছে মূলত ছত্রাকের কাছে। তো এবার চলুন পরিচয় করা যাক মাটির আসল আর্কিটেক্ট বা স্থপতিদের সাথে। এই যে অণুজীবদের কথা বলছি, ওরা কিন্তু মূলত দুটো আলাদা পথে এই পচনের কাজটা করে থাকে। এখানে দেখুন দুটো দল। একদিকে আছে ছত্রাক, মানে ফাঙ্গাস। এরা হলো স্লো অ্যান্ড স্টেডি টিমের খেলোয়াড়। কাঠের মতো জটিল জিনিস ভাঙে আর কার্বনকে মাটির গভীরে লম্বা সময়ের জন্য জমিয়ে রাখতে সাহায্য করে। অন্যদিকে আছে ব্যাকটেরিয়া। এরা হলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দ্রুত কাজ করে, ছটজলদি পুষ্টি সাপ্লাই দেয়, কিন্তু কার্বন জমানোর দিকে এদের তেমন মন নেই। সাধারণত বন বা যে জমিতে চাষ হয় না, সেখানে ছত্রাকের দাপট বেশি, আর চাষ করা জমিতে ব্যাকটেরিয়ার রাজত্ব। এই ছত্রাক আর ব্যাকটেরিয়ার যে অনুপাত, অর্থাৎ F:B রেশিও, এটা কিন্তু মাটির স্বাস্থ্যের একটা দারুণ ইন্ডিকেটর। এই রেশিওটা যখন 1.5-এর বেশি হয়, তার মানে হলো মাটিতে ছত্রাকের সংখ্যা ব্যাকটেরিয়ার চেয়ে বেশি। আর এটা একটা খুব ভালো লক্ষণ, কারণ এর থেকেই বোঝা যায় যে মাটিটা অনেক বেশি স্থিতিশীল, আর কার্বন এবং নাইট্রোজেন ধরে রাখার ক্ষমতাও তার অনেক বেশি। আচ্ছা, পচনের ফলে যে কার্বন তৈরি হয়, তার সবটা কিন্তু বাতাসে মিশে যায় না। তাহলে প্রশ্ন হলো, মাটি কিভাবে এই মূল্যবান সম্পদকে, এই গুপ্তধনকে নিজের ভাণ্ডারে একেবারে তালা মেরে রাখে? চলুন সেই রহস্যটা জানা যাক। কার্বনকে জমিয়ে রাখার দুটো প্রধান উপায় আছে। প্রথমটা হলো ফিজিক্যাল প্রোটেকশন, মানে জৈব পদার্থগুলো মাটির ছোট্ট ছোট্ট কণার ভেতরে এমনভাবে লুকিয়ে পড়ে যে অণুজীব বা অক্সিজেন তাদের নাগালি পায় না। আর দ্বিতীয়টা হলো কেমিক্যাল প্রোটেকশন,
এখানে জৈব অণুগুলো কাদামাটি আর খনিজ কণার সাথে এমন শক্ত রাসায়নিক বন্ড তৈরি করে যেন সুপারগ্লু দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই যে কেমিক্যালি আটকে যাওয়া কার্বন, মাটির কার্বনের এই সবচেয়ে স্থিতিশীল রূপটাকেই বলা হয় MaOC, মানে মিনারেল অ্যাসোসিয়েটেড অর্গ্যানিক কার্বন। সোজা কথায় এই কার্বনটা পলি বা কাদামাটির কণার গায়ে এমনভাবে সেটে থাকে যে হাজার হাজার বছর ধরেও ওখানেই থেকে যেতে পারে। ভাবা যায়? আর এখানেই কিন্তু মাটির ধরন একটা বিরাট ভূমিকা রাখে। যেসব মাটিতে কাদার ভাগ বেশি, সেই মাটিগুলো বালি মাটির চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি স্থিতিশীল কার্বন জমিয়ে রাখতে পারে। কারণটা কি? কারণ কাদামাটির কর্নার সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক অনেক বেশি। এত কিছু তো জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, আমরা কিভাবে মাটির এই হারিয়ে যাওয়া সম্পদ আবার ফিরিয়ে আনতে পারি? মানে আধুনিক সয়েল অ্যালকেমিস্ট বা মাটির রসায়নবিদ হিসেবে আমাদের করণীয়টা কি? আসলে মাটি পুনর্গঠনের জন্য আমাদের হাতে 3টি দারুণ কৌশল আছে। 1. কভার ক্রপ বা আচ্ছাদন ফসল ব্যবহার করা। এটা মাটির উপর একটা চাদরের মতো কাজ করে আর শিকড়ের মাধ্যমে মাটিতে জৈব পদার্থ যোগায়। 2. নো-টিল ফার্মিং বা বিনা চাষে কৃষিকাজ। এটা মাটির গঠনকে নষ্ট হতে দেয় না, ফলে কার্বনও আটকে থাকে। আর 3. কম্পোস্ট আর বায়োচার ব্যবহার করা। এটা মাটিতে সরাসরি পুষ্টি, অণুজীব আর দীর্ঘস্থায়ী কার্বন যোগ করে। আসলে মূল কথাটা কি জানেন? মাটি পুনর্গঠন মানে হলো এর ভেতরের বায়োলজিক্যাল ইঞ্জিনটাকে আবার চালু করা। মাটির ভেতরে যে জীবন আছে, সেই জীবনটাকে ফিরিয়ে আনাই আমাদের আসল লক্ষ্য। আর এর পুরস্কার? সেটাও কিন্তু বিশাল। শুধু এই সংখ্যাটা একবার ভাবুন তো। মাটিতে জৈব কার্বনের পরিমাণ যদি মাত্র 1% বাড়ানো যায়, তাহলে প্রতি হেক্টরে মাটি অতিরিক্ত 1.5 লক্ষ লিটার জল ধরে রাখতে পারে। চিন্তা করুন একবার, এই খরা আর বন্যার যুগে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এটা যে কত বড় একটা অস্ত্র, তা বলার অপেক্ষা রাখে না। কাজে দিনের শেষে প্রশ্নটা এটাই, আমাদের মাটির এই যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে আমরা আবার কিভাবে বিনিয়োগ করব? কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য সম্পদ বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার।